সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। গান্ধী স্মারক সংগ্রহালয় ঠিক ব্যারাকপুরের কেন্দ্রস্থল ছাউনি এলাকায় অবস্থিত এই স্মারক সংগ্রহালয়। এই স্মারক সংগ্রহালয় কবে স্থাপিত হয়েছিল সেটা জানার দরকার, আর ঠিক তেমনি মানুষের জন্য এই স্মারক সংগ্রহালয় কবে উন্মোচিত হয়েছিল সেটাও জানার দরকার। 1961 সাল স্থাপিত হয় এই গান্ধী স্মারক সংগ্রহালয়। তবে স্থাপিত হওয়ার পর দীর্ঘ 5টি বছর আরও লাগে যে সাধারণ মানুষের জন্যে তা উন্মোচিত হতে। 1966 সালে মানুষের জন্যে এর দ্বার উদ্ঘাটন করা হয়, আর তারপর থেকে আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাবেন, আমার ঠিক পেছনেই রয়েছে গঙ্গা বক্ষের ঠিক তীরেই অবস্থিত এই সংগ্রহালয়। গঙ্গা দিয়ে এতদিনে অনেক জল বয়ে গেছে। 2023 সাল 2023 সালে দাঁড়িয়ে গান্ধীজি কতটা প্রাসঙ্গিক, কতটা মানুষের মননে থাকা উচিত তা একবার আজ আমরা ঘুরে দেখব। তাই সংগ্রহশালায় এসে আমরা জানতে চাইব ঠিক কি এখানে সংগ্রহ করা রয়েছে গান্ধীজির জীবন। গান্ধীজি শুধু একটি নাম নয়, গান্ধীজি শুধু একজন ব্যক্তিত্ব নয়, গান্ধীজি আজকের দিনে একটি মনন, যা যুব সমাজের প্রতিটি যুবকের মননে থাকতে হবে। কারণ যেভাবে সারা বিশ্বে হানাহানি চলছে, যেভাবে আমাদের সমাজের মধ্যেও নানা বিষয় নিয়ে আমরা লড়াই করে চলেছি দীর্ঘ দিন ধরে, তা কোথাও তো গান্ধীজির দেখানো পথে আমাদের চলতে হবে। আপনারাও আসুন আমার সাথে, আপনারাও চলুন আমার সাথে, দেখে নেই একবার গান্ধীজির ইতিহাস বিজড়িত এই সংগ্রহশালায় কি আমরা দেখতে পাই। এখানে প্রতিটি ব্যক্তি যার বয়স 10 বছরের উপরে তার জন্য 10 টাকার টিকিট কাটতে হবে, আর ফরেনার হলে 50 টাকা পার পার্সন। এখানে বলে রাখি, এই মিউজিয়াম বুধবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আসুন। দীনেন্দ্রনাথ ব্রহ্মের আঁকা এই মুরাল চিত্র, যা আমার ঠিক উপরেই আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যেখানে গান্ধীজির যে আকৃতি, তার বাঁ দিক দিয়ে আসুন আমরা এক এক করে দেখি। এটা হচ্ছিল মূল 12টি প্যানেলে এই আকৃতিগুলো চিত্রায়িত করা হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির জীবনের প্রত্যেকটা ক্ষণের যে চিত্রিত যে প্রামাণ্য এখানে রয়েছে সে তা এখানে দেখা যাচ্ছে। আমরা গান্ধীজির ডান্ডি মার্চেরও কিছু অংশ আমরা পেলাম। ভারত মাতার জন্যে গান্ধীজির যে মতাদর্শ, যেভাবে গান্ধীজি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক
মনীষী হিসাবে আমাদের কাছে চিহ্নিত হয়ে রয়েছেন, যা ইতিহাস আজকে, কিন্তু আমরা যেন না ভুলি তাকে। সেই জন্যেই একবার ছোট্ট করে আপনাদের ঘুরিয়ে দেখানো এই জায়গাটি। এই স্থানটি বাঙালির কাছে এক নিশ্চিতভাবে পূজনীয় স্থান, এটা বলাই বাহুল্য। এটা হলো সবরমতী আশ্রমের মিনিয়েচার। পাঞ্জাবের অত্যাচারের বিবরণী এখান থেকে প্রকাশিত হয় 1920 সালের 26 এপ্রিল। আর গান্ধীজি ডান্ডি অভিযান এই আশ্রম থেকে শুরু করেন 1930 সালে। আর 1933 সালের 1 আগস্ট কারাবরণের পর গান্ধীজি এই আশ্রম পরিত্যাগ করেন। সবরমতী আশ্রমের ঠিক উল্টো দিকেই সেবাগ্রাম আশ্রমের মিনিয়েচার। 1933 সালের জুলাই মাসে গান্ধীজি তার সবরমতী অবস্থিত সত্যাগ্রহ আশ্রম ত্যাগ করেন এবং 1936 সালে তিনি তার আশ্রম আমেদাবাদ সবরমতী থেকে মধ্য ভারতে ওয়ার্ধার সেবাগ্রামে স্থানান্তরিত করেন। এই আশ্রমই পরবর্তীকালে গান্ধীজির কর্মসূচির প্রধান কেন্দ্রতে পরিণত হয়। আচার্য নন্দদুলাল বসু কৃত এই যে প্লাস্টারের যে একটি প্রতিকৃতি, যা গান্ধী স্তম্ভ হিসেবে উনি এখানে স্থাপিত করেছেন, তারই একটি রেপ্লিকা যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছিল আচার্য নন্দলাল বসু কৃত প্লাস্টারের তৈরি এই গান্ধী স্তম্ভ। ফার্স্ট গ্যালারিতে চিত্রিত যে মুরাল পেন্টিংগুলো দেখেছেন, সেগুলি বিস্তৃতভাবে ব্যাখ্যা সহ অডিও শোনা যাবে এই ইলেকট্রনিক্স ভিডিও বোর্ডের সাহায্যে। আসুন, একবার আমরা এখানে পেয়ে গেছি আরও কিছু ভিজিটর যারা এই গ্যালারি বা এই সংগ্রহশালায় দেখতে এসছেন। দাদা, আপনার নামটা আগে বলবেন। পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম ঘোষ। কোথার থেকে আসছেন? শ্রীরামপুর। শ্রীরামপুর, নদীর ওপার থেকে এপারে সুন্দরভাবে লঞ্চ পার করলেই একদম পাশে। আপনি আমাকে বলুন, আজকে এই ছোট আমাদের নতুন প্রজন্ম যারা, তাদের জন্যে এই আশ্রমটি কতটা? অবশ্যই গান্ধীজিকে মনে রাখা তো দরকার। গান্ধীজি ভারতের স্বাধীনতা সংগ্রামীতে যে অবদান আছে সেটা বাচ্চাদের মনে সেটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? বাচ্চাদের সেই স্মৃতি ওরা বইয়ে পড়েছে কিন্তু চোখে দেখেনি। এই আশ্রমের মাধ্যমে ওরা চোখে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে, যেটা ওদের ভবিষ্যতে আরও ভালো কাজ। বর্তমান সমাজে আমরা যখন দেখছি সারা বিশ্বে হানাহানির একটা বাতাবরণ, সেখানে গান্ধীজির যে সহিংসা নীতি, হ্যাঁ, অহিংস নীতি বা ওনার মতাদর্শ কতটা প্রযোজ্য মনে হয়? অবশ্যই খুবই প্রয়োজন, খুবই প্রযোজ্য। কতটা আশাবাদী আগামী প্রজন্ম এই অশান্তি বা এই শান্তির বাণী নিয়ে? আশাবাদী তো অবশ্যই। আমরা যাচ্ছি এখন সেকেন্ড গ্যালারিতে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট গ্যালারি। আমরা যে এখন যে গ্যালারিতে দাঁড়িয়ে, ঠিক এইখানটায় আমরা দেখতে পাবো গান্ধীজির পূর্বে, অর্থাৎ ভারতবর্ষে গান্ধীজির পূর্বে যেসব মনীষীরা আমাদের ভারতবর্ষে নানা কর্মযজ্ঞের সাথে যুক্ত ছিলেন, সেই সব দৃশ্য, যা এখানে রাজা রামমোহন রায়ের থেকে নিয়ে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এমনকি ভিভিয়ান ডিরোজিও, ওনারও এখানে কিছু মূল বক্তব্য রয়েছে, ওনাদের সম্বন্ধে লেখা রয়েছে। এরপরে আরও আগে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে নিয়ে ঝাঁসিতে মহাবিদ্রোহের রানী লক্ষ্মীবাই থেকে নিয়ে শুরু করে আরও কিছু নানা সাহেব, ওনাদের কিছু আমাদের ভারতবর্ষে ওনাদের কিছু কার্যকলাপের, কৃষক সংগ্রাম। আপনারা সকলেই জানেন নীল উৎপাদন করাতেন ইংরেজ শাসকরা আমাদের কৃষকদের নিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেস এরপরে পরিণত অবস্থায় আসে ভারতীয় জাতীয় কংগ্রেস। উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আজকে আমরা যেখানে অবস্থিত আমাদের এই ব্যারাকপুর অঞ্চলেই এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়ি ছিল এবং ওনার সম্বন্ধেও এখানে পুরো বিবরণী রয়েছে।
অডিওভিজুয়াল অর্থনৈতিক শোষণ কিভাবে আমাদের দেশে ওই সময় ভারতে 200 বছর যখন ব্রিটিশ শাসন ছিল সেই সময় অর্থনৈতিক শাসন যে শোষণ যে করা হয়েছিল তার কিছু ক্লিপস এখানে আমরা দেখতে পাচ্ছি। 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনের সেই সময়কার কিছু এখানে বিবরণ রয়েছে, যেখানে লর্ড কার্জন আমাদের এই অবিভক্ত বাংলাকে বিভক্ত করেছিল দুটো ভাগে। আর তা যার জন্যে ওনাদের কাজই হয়েছিল, ওনার সুপ্তভাবে যেটা করেছিলেন সেটা হচ্ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটারই কিছু বিবরণ এখানে লিখিত রয়েছে। আজকে 2023 সালে দাঁড়িয়ে আমরা প্রযুক্তির সাহায্যে কিছু দেখতে পাই। এরকম টেলিভিশনের পর্দায় যেখানে বইটি পৃষ্ঠা উল্টানোর জন্য এখানে যা আমরা দেখছি, আপনারা দেখুন পাতা উল্টে গেল। এটি একটি সেন্সর। এই সেন্সরের মাধ্যমে তরুণ ব্যারিস্টার গান্ধীজি 1893 সালের সেই ঘটনাগুলো এখানে পড়তে পারেন। আবার এটা পড়া হয়ে গেলে পরে আবার এখানে পাতাটা উল্টে গেল। এইভাবেই ঠিক এখানে প্রযুক্তির দ্বারায় গান্ধীজির জীবনীর প্রতিটি ক্ষণের লেখনী এখানে আমরা দেখতে পাচ্ছি বা পড়তে পারছি। যখন থেকে ভারতবর্ষে গান্ধীজির আবির্ভাব বা গান্ধীজি দক্ষিণ আফ্রিকার থেকে এসে পৌঁছালেন ভারতবর্ষে, মোহন থেকে মহাত্মা, এই যে তার জার্নি সেই সম্বন্ধে এখানে লেখা। 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের আন্দোলনে জয়লাভ করে দেশে ফিরেছিলেন। গান্ধীজির ডান্ডি মার্চের সময় যে ভাস্কর্য, সেই সময়কালের এই ভাস্কর্য অপরূপ যে 3D ইফেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লবণ সত্যাগ্রহের বিস্তৃত বিবরণ এখানে রয়েছে। ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশ ভারতের বুকে শাসন করেছিলেন এবং ব্রিটিশ সরকারের পরাধীনতার হাত থেকে মুক্ত করার শেষ প্রচেষ্টা ছিল ভারত ছাড়ো আন্দোলন। বাংলার গর্ব, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ বাহিনীর সম্পূর্ণ বিবরণী আমরা এখানে পাচ্ছি। গান্ধীজির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুভাষচন্দ্র বসু এবং বাঙালির এই সেন্টিমেন্ট। স্বাধীনতা, সেই সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র ইংল্যান্ডের রক্ষণশীল দলের মন্ত্রিসভার পতন ঘটে এবং ক্লিসেন্ট এটলির নেতৃত্বে শ্রমিক দলের মন্ত্রিসভা ক্ষমতায় আসে। তারপরেই আসে ভারতবর্ষের স্বাধীনতা। সালের 15ই আগস্ট ভারতবর্ষের এক স্বাধীন মুসলিম লীগের দাবি অনুযায়ী পাঞ্জাব ও বাংলার মধ্যে সীমান্ত রেখা দিয়ে গড়ে উঠল মুসলিম প্রধান দেশ পাকিস্তান। আজীবন হিন্দু মুসলিম সৌহার্দ্যের পূজারী ও মানবতাকে প্রতীক মোহনদাস করমচাঁদ গান্ধীর এক আদর্শ স্বাধীন ভারতবর্ষের নির্মাণের স্বপ্ন অধরাই রয়ে গেল। 12ই জানুয়ারি 1948 এই দিন গান্ধীজির বুকে দুটি গুলি এবং ইহলোক ত্যাগ করেন গান্ধীজি। আমাদের ছেড়ে তিনি যাত্রা করেন অমৃতের পথে, অমৃত লোকের পথে। গান্ধীজির ব্যবহৃত প্লাস্টারের তৈরি কিছু স্মারক দ্রব্য, যেরকম এখানে বাটি, গ্লাস থেকে শুরু করে পাথরের বাটি,
এমনকি ওনার খড়ম, কাঠের খড়ম থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। উনি বলেছেন, আমার জীবনী আমার বাণী। সত্যি তো, ওনার যে জীবনধারা, যে ওনার মতাদর্শ, সেটাই তো ওনার বাণী। সেই মতাদর্শ অনুযায়ী মানুষ আরও উন্নত হোক, আরও এগিয়ে যাক, ভারতবর্ষ নাম করুক গান্ধীজির দেশ হিসাবে। গান্ধীজির প্রতিমূর্তি এখানে সাবরমতী আশ্রমে উনি যেভাবে চরকা কাটতেন এবং সুতো পাকিয়ে তার থেকে কাপড়, খাদি, এখান থেকেই শুরু। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব সংঘ খেলার মাঠে 8ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2024 পর্যন্ত। থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা, থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান, থাকছে মেলা। মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার। বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন 9830130622, 8772783836, 801398683। আমরা এখন যে গ্যালারিতে দাঁড়িয়ে আছি, মূলত এখানে নোয়াখালীর সেই দাঙ্গার সময় 1947 সালের সেই সময়কার কিছু দৃশ্য। গান্ধীজি খালি পায়ে 49টি গ্রাম পেরিয়ে নোয়াখালী গিয়ে পৌঁছিয়েছিলেন, যার উপরে পুরো কোথার থেকে কোথায় অবধি উনি গিয়েছিলেন পুরো ম্যাপটা দেওয়া আছে। বর্তমানে নোয়াখালী অবশ্য বাংলাদেশে, কিন্তু তখন অবিভক্ত বাংলার একটি স্থান নোয়াখালী, আর সেখানেই দাঙ্গা অর্থাৎ অশান্তি কমাতে শান্তির বাণী নিয়ে পৌঁছিয়েছিলেন গান্ধীজি। তারই কিছু দৃশ্য এখানে রয়েছে। এখানে নোয়াখালী যাত্রার সময় গান্ধীজির ব্যবহৃত এই যে হ্যারিকেন, এই লণ্ঠনটি গান্ধীজি ব্যবহার করতেন। এখানে বোলপুরে তৈরি এই তালপাতার টুপি গান্ধীজি ব্যবহার করতেন, তারও নিদর্শন এখানে রয়েছে। এখানে নোয়াখালীতে গান্ধীজি যে চামচ দিয়ে খাবার খেতেন তার একটি রেপ্লিকা এখানে রয়েছে। 1946 থেকে 47 সাল অবধি এই চামচই উনি ব্যবহার করেছেন। এই কাঠের চামচটির 1945 সালের সোদপুরে আশ্রমে যখন তিনি এসেছিলেন, রাত্রে খাবারও খেয়েছিলেন, যার এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এই টেবিলে উনি রাত্রে খাদ্য গ্রহণ করেছিলেন, তার সেই চামচ।
এখানে এলে দেখতে পাওয়া যাবে নোয়াখালীতে অনুশীলনরত গান্ধীজির নিজের হাতে লেখা বাংলা বর্ণমালা থেকে শুরু করে বাংলা হস্তলিখনও, এবং থার্ড গ্যালারিতে আমরা গান্ধীজির চিতাভস্যটাও দেখতে পাবো। গান্ধীজির সাথে এক মধুর সম্পর্ক ছিল, এবং মধুর সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের। গান্ধীজি ও রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন সেই বিষয়ে একটি গ্যালারি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন সময়ে গান্ধীজির সাথে রবীন্দ্রনাথের নানা আলাপচারিতার সময় যে ওনাদের ছবি, যা প্রমাণ হিসাবে এখানে চিত্রায়িত রয়েছে, সংগৃহীত রয়েছে, যা আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। আপনারা একবার দেখে নিন। মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ, বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে। এবারে আমরা চলে যাব ফোর্থ গ্যালারিতে, যেখানে দেখা যাবে গান্ধীজির বাল্যকালের বেশ কিছু দৃশ্য। ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন গান্ধীজি। তখনও গান্ধীজির যে আজকের আমাদের মননে গান্ধীজি, তা কিন্তু তখনও প্রতিষ্ঠিত হয়নি। সেই দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে, আপনারা দেখুন। অ্যাডভোকেট গান্ধীজি তখন সাউথ আফ্রিকার ট্রেনে, আর সেখানেই ওনাকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে ফেলে দেওয়া হয়েছিল স্টেশনে, যার অবিকল একটি আকৃতি এখানে দেখানো হয়েছে। কিভাবে বর্ণ বিদ্বেষ মনোভাবাপন্ন এই ইংরেজ আমলে মানুষের সাথে ওনারা ব্যবহার করতেন। যেহেতু গান্ধীজি শ্বেত বর্ণের নন, তাই ওনাকে ওখান থেকে কম্পার্টমেন্ট থেকে বের করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় প্ল্যাটফর্মে। তার সুখে রে, স্বাধীনতার সুখে, ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে। ফোর্থ গ্যালারি থেকে বেরিয়ে আমরা সোজাসুজি চলে গেলাম লাইব্রেরিতে। এখানে জানিয়ে রাখা ভালো যে লাইব্রেরিতে 12,000-এরও বেশি বই সংগৃহীত করা আছে বিভিন্ন বিষয়ে। আমাদের হিস্ট্রির কালেকশন খুব ভালো, আর ফ্রিডম মুভমেন্ট ওটা, তারপরে আপনার ফিলোসফি, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটারই কালেকশন ভালো। এছাড়া তো আমাদের এপাশে এদিকে গান্ধীজির আপনার ইয়াং ইন্ডিয়া, আচ্ছা, তারপরে হরিজান, ভুদান যজ্ঞ, এগুলো সমস্ত সব আছে এখানে। কালেকশন আমাদের 12,000-এর ওপর, এখন 12,000-এর সমস্ত সাবজেক্টের ওপরেই আছে। বন্দে মাতরম, ভুবন জোড়া জয়ধ্বনি, বন্দে মাতরম। লাইব্রেরির পাশেই অবস্থিত অডিও ভিজুয়াল রুম। এবার আমরা সেখানে পৌঁছে গেলাম। শো টাইমটা জানিয়ে রাখি, 11:30 থেকে 12টা একটা শো, সেটা অবশ্যই ইংলিশে, আর 3টে শো আছে, সেগুলো বেঙ্গলিতে। সেই শো টাইমগুলো হলো 1টা থেকে 1:40, 2:30 থেকে 3:10, আর 3:45 থেকে 4:25। এই 3টে শো টাইম হচ্ছে পুরো বেঙ্গলিতে। এই অডিও ভিজুয়াল রুমে স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্বের টুকরো টুকরো অংশ এখানে কিন্তু দেখানো হয়। সেই ব্যারাকপুর শহরের 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনোত্তর ভারতবর্ষের সকল অংশের মিশ্রিত একটি চলচ্চিত্র, যা উপস্থিত জনতার সামনে তুলে ধরা হয়।
গান্ধী স্মারক সংগ্রহালয় দেখার পর আরো অনেক কিছু জানার ইচ্ছা বাকি রয়ে যায়। তাই আর দেরি না করে সরাসরি গিয়ে জানতে চাওয়া হলো ডক্টর প্রতীক ঘোষ, যিনি এই সংগ্রহশালার নির্দেশক, তিনি বেঙ্গল টুডেকে জানান। আসলে মিউজিয়াম তো অনেক ধরনের হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের বুকে প্রচুর মিউজিয়াম আছে। এই ধরনের যে মিউজিয়াম যেগুলো একজন জীবনী নির্ভর, তো সেইগুলো একটু স্পেশাল টাইপ অফ মিউজিয়াম। কারণ যে মানুষদের ব্যক্তিত্বকে স্মরণ করে তাদের জীবনীটাকে আমরা তুলে ধরি, তার একটাই কারণ, যাতে তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মদের কাছে সেই মানুষরা যে অবদান রেখেছিলেন, বিশেষ করে সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং সমাজকে পরিবর্তনের জন্য, এবং তাতে যার ভূমিকা, অগ্রণী ভূমিকা যিনি পালন করেছিলেন, তিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। যদিও আপনাদের জানার জন্য বলি যে ভারতবর্ষে বর্তমানে 7টি গান্ধী মিউজিয়াম রয়েছে এবং সেটি বিভিন্ন প্রান্তে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, পশ্চিম বিভিন্ন প্রান্তে। তার মধ্যে আমাদের এই মিউজিয়ামটি হলো গান্ধীজিকে কেন্দ্র করে পূর্বাঞ্চলীয় গান্ধী স্মারক সংগ্রহালয়। তো যখন সংগ্রহালয়টি গড়ে ওঠে তখন আমরা যেটা শুরু করি, গান্ধীজির জীবনীকে তুলে ধরবার জন্য তার কর্মকাণ্ডের যে প্রামাণ্য চিত্র, সেগুলো দিয়ে আমরা শুরু করি। শুরুতেই আমরা যে গ্যালারিগুলো স্থাপন করেছিলাম, তখন সেই গ্যালারিগুলো নির্ভর ছিল শুধুমাত্র প্রামাণ্য চিত্র এবং সেই বিষয়ে যে তথ্য উঠে আসে সেই তথ্যগুলো বিষয়। কিন্তু যেহেতু সময় পরিবর্তন হয়েছে, যেহেতু মানুষের চাহিদা পরিবর্তন হয়েছে, মানুষ ইতিহাসকে অনেক সহজভাবে জানতে চায়, তা সেই কারণেই আজকে আমরা স্বাধীনতার 75টি বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই মিউজিয়ামটাকে সমানতালে এগিয়ে নিয়ে চলেছি, কিন্তু একটু নতুন ছন্দে। অর্থাৎ গান্ধীজির জীবনীটাকে যাতে পরবর্তী প্রজন্ম সহজভাবে উপলব্ধি করতে পারে, সেই কারণে আমরা কিছু প্রযুক্তিরও মাধ্যম ব্যবহার করেছি, যার জন্য শুধুমাত্র এই সংগ্রহালয়ে আসলে যে ছবি এবং লেখার মাধ্যমে, আমি বলতে চাইছি স্থির প্রামাণ্য চিত্রের মাধ্যমে গান্ধীজির জীবনীটা তুলে ধরা হবে, সেই রকম বিষয় না। আমরা সমাজের সর্বসাধারণের মানুষকে কেন্দ্র করে, মানুষের কথা ভাবনা চিন্তা করে, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছেন এবং মহিলারা রয়েছেন এবং সিনিয়র সিটিজেনরা রয়েছেন, সমাজের প্রত্যেক স্তরের মানুষের যাতে এখানে আসলে স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও গান্ধীজির যে অবদান বা গান্ধীজির যে ভাবনাটা জড়িত ছিল, নতুন সমাজ গঠনের ভাবনাটায়, সেই লক্ষ্যে আমরা এই মিউজিয়ামটাকে সাজিয়ে তুলেছি। গান্ধী স্মারক সংগ্রহালয়ে এসে আজকে আমাদের যে প্রাপ্তি, সেটা হচ্ছিল বিশ্বভারতীর বাংলা দপ্তরের যে অধ্যক্ষ, এখানে আমাদের সামনে আমরা পেয়ে গেছি মানবেন্দ্র মুখার্জি। ওনার সাথে একটু কথা বলে নেব। স্যার নমস্কার, বেঙ্গল টুডেতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার আপনাদেরও। স্যার, আমি যেটা জানতে চাইছি, আজকে সংগ্রহশালায় আপনি এসছেন, এই সংগ্রহালয়ে আপনি ঘুরে দেখলেন, মূলত গান্ধীজির যে মতাদর্শ বা গান্ধীজির যে এখানে ব্যবহৃত সব জিনিসপত্র বা তার জীবনশৈলী, এই ব্যাপারে আপনার যদি কিছু। দেখুন, আজকে আমি এসেছিলাম এখানে মহাদেবানন্দ কলেজের একটা বক্তৃতায় সভাপতিত্ব করার জন্য, একটা অনুষ্ঠানে। তো এখানে আসবার পর যখন শুনলাম যে এটা ব্যারাকপুরে এবং এখানে সংগ্রহালয় রয়েছে, আমার ট্রেন খানিকটা দেরিতে রয়েছে, ফেরার ট্রেন। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করছি, ব্যারাকপুরে শুধু নয়, পশ্চিমবঙ্গে এই একটি সংগ্রহালয় যেটা গবেষণা করছে গান্ধীজিকে। ঠিক ঠিক। তো যখন আমি শুনলাম যে এই ব্যারাকপুরে আমার অনুষ্ঠান, তখন মনে হলো যে ব্যারাকপুর যখন যাচ্ছি তখন গান্ধী সংগ্রহশালা দেখব না, এটা হতে পারে না। ফলে আমি খানিকটা অবকাশ পাওয়া মাত্রই এখানে সহকর্মী রয়েছেন রাজনারায়ণ পাল মশাই, ওকে নিয়ে আমি এখানে চলে এসেছি। এখন আসবার কারণ হচ্ছে যে গান্ধীজির প্রতি ব্যক্তিগতভাবে তো আমার বিশেষ শ্রদ্ধা রয়েইছে। আমি আসছি যে প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ থেকে বয়সে 8 বছরের ছোট ছিলেন গান্ধীজি। তথাপি রবীন্দ্রনাথ গান্ধীজির প্রতি যে
নিবিড় শ্রদ্ধা সবসময় মধুর সম্পর্ক, একটা সম্পর্ক, এবং সেটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক। নানা বিষয়ে তাদের হয়তো মতান্তর ছিল, কিন্তু মনান্তর হয়নি। এখন ধরুন 1931 সালের 2 অক্টোবর শান্তিনিকেতনের মন্দিরে গান্ধীজির জন্মদিন পালন উপলক্ষে রবীন্দ্রনাথ যে ভাষণটা দিয়েছিলেন, এবং তার আগে পরে গান্ধীজিকে নিয়ে নানা সময় তিনি মন্দিরে যে কথা বলেছেন, পরে সেটা মহাত্মা গান্ধী নামে একটা সংকলনে গেছে, আরও কিছু লেখা যুক্ত করে সেই বই হয়েছে। তাতে তিনি বলেছেন যে গান্ধীজি কোনো বিশেষ রাজনৈতিক ক্রিয়াকর্মে হয়তো সফলতা পাননি, পেয়েছেন কি পাননি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গান্ধীজি একটা জীবন আদর্শের নাম। গান্ধীজি একটা মতাদর্শ, একটা বিশেষ ধরনের জীবন দর্শন যা গান্ধীজির মাধ্যমে রূপ পরিগ্রহ করেছিল। আসলেন, ঘুরলেন, দেখলেন। স্যার, কি নিয়ে ফেরত যাচ্ছেন? এই যে বললাম, একটা প্রশান্ত মন নিয়ে। এদিকে গঙ্গার তীর, অপরূপ একটা প্রাকৃতিক পরিপার্শ্ব, আর এইখানে গান্ধীজির ব্যবহৃত কিছু সামগ্রী রয়েছে, বিশেষ করে তার ওই চিতাভস্যের ভাষ্যপাত্রের সামনে যখন গিয়ে দাঁড়ালাম, তখন একটা অদ্ভুত রকম শরীরে রোমাঞ্চ হলো, শিহরণ হলো। কেননা আমার আবার মনে পড়ে গেল রবীন্দ্রনাথের কথা, যে সংশয়ে আমরা তাকে হারিয়ে ফেলেছি, বা আগামী প্রজন্মকে যেন গান্ধীজিকে পৌঁছে দেওয়া হয়, গান্ধীজিকে যেন আমরা শুধুমাত্র স্বচ্ছ ভারতের প্রতীক করে সীমাবদ্ধ করে না রাখি। গান্ধীজি অনেক অনেক বেশি তার চেয়ে। তাহলে গান্ধীজি কি সেটা যেন তাদের মুক্ত মনে পড়তে দেওয়া হয়, বুঝতে দেওয়া হয়। এইটা আমার বিশেষভাবে আগামী প্রজন্মের কাছে যারা দায়বদ্ধ, তাদের প্রত্যেকের কাছে আমার এইটা নিবেদন। গান্ধী স্মারক সংগ্রহালয়। আজ এই মুহূর্তে আমরা আপনাদের সাথে নিয়ে বেশ ঘুরে দেখলাম এই সংগ্রহালয় কি কি মানসিক বা মতাদর্শের পরিবর্তনের জন্য মানুষের আসা উচিত, তা আমরা সচক্ষে দেখলাম। এই সংগ্রহালয় সবচেয়ে বড় জিনিস যা এই মুহূর্তে গান্ধীজি কোনো নাম নয়, গান্ধীজি কোনো এক ব্যক্তি নয়, গান্ধীজি আজকের একটি মতাদর্শ। আজকের দিনে মানুষ যখন হানাহানিতে ব্যস্ত সারা বিশ্বে, যা আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে, সেই সময় আমাদের আগামী প্রজন্ম বা আমাদের যুব সমাজের কাছে মানসিকভাবে একটি প্রেরণাদায়ক অধ্যায় গান্ধীজি। আর গান্ধীজিকে নিয়েই এই গবেষণাগার বলতে পারেন বা সংগ্রহালয় নিশ্চিতভাবে আগামী দিনে আপামর বাঙালির মননে গান্ধীজির মতাদর্শের প্রসার ঘটাতে সক্ষম হবে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় অনিকেত রায়চৌধুরীর সাথে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।